সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে বাংলা টিভি ৭১ দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আজকে আপনারা দেখছেন নতুন মাত্রা, এবং এখন দেখবেন এই অনুষ্ঠানের ১৩৬৫তম পর্ব। এই অনুষ্ঠানে কথা বলার জন্য অস্ট্রেলিয়া থেকে যুক্ত রয়েছেন মেলবোর্ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়া শাখার সম্মানিত সভাপতি জনাব মোল্লা মোহাম্মদ রাশিদুল হক। রাশিদুল হক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন মাত্রা অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? জি, ধন্যবাদ সালাম মাহমুদ ভাই, আমাকে আপনাদের অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ। তো আপনি জানেন যে আমেরিকার যে নির্বাচনটি হয়ে গেল এবং দীর্ঘ প্রতীক্ষার পর একটি সুন্দর ফলাফলও জাতি বা বিশ্ববাসী দেখতে পেল, এবং জো বাইডেন নির্বাচিত হলো, এবং তিনি তার যেই প্রথম ভাষণে, বিজয়ের ভাষণে জাতির উদ্দেশ্যে তিনি বলেছেন যে আহ, আহ, বিশ্বের শ্রদ্ধা ফিরিয়ে আনার তার অঙ্গীকার এবং ঐক্যের ডাক তিনি দিয়েছেন। ঐক্যের ডাক বাইডেনের যেভাবে মিডিয়াতে এসেছে, তো তার যে ঐক্যের ডাক এবং বিশ্ববাসীকে যে অঙ্গীকার তিনি করেছেন, এ বিষয়ে যদি আপনার উপলব্ধি থেকে আপনি একটু বিশ্লেষণ করেন। জি, ধন্যবাদ সালাম ভাই। আপনি জানেন যে বিগত ৪ বছরে যুক্তরাষ্ট্রের বর্তমান এখনো উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অ্যাকচুয়ালি উনি আগামী বছর জানুয়ারিতে গিয়ে জো বাইডেন হয়তো শপথ গ্রহণ করবেন এবং প্রেসিডেন্ট হিসেবে ওনার কাজ শুরু করবেন। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিগত ৪ বছরে অনেক কাজ করেছে, যেটা অনেকে জানতই না যে যুক্তরাষ্ট্রের সংবিধানের মধ্যে থেকে কাজগুলি করা যায়। তো উনি প্রেসিডেন্সিয়াল যেই ক্ষমতা, সেটাকে খুব অপব্যবহার করেছেন বলে আমার ধারণা। কারণ হচ্ছে উনি এমন কিছু কাজ করেছেন যে কাজগুলা হয়তো নরমালি ইউএস প্রেসিডেন্টরা করে না। তো সে কাজগুলি উনি করেছেন। তো যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। উনি হচ্ছে আপনার WHO থেকে আপনার যেটাকে বলে ওটার ফান্ডিং বন্ধ করে দিয়েছে। তারপর হচ্ছে আপনার ১৩ টা দেশ, মুসলিম প্রধান ১৩ টা দেশ থেকে মানুষের অস্ট্রেলিয়াতে আমেরিকাতে ভিজিট বন্ধ করে দিয়েছে। তারপর হচ্ছে আপনার আম উনি হচ্ছে আ তারপর চায়নার সাথে ট্রেড ওয়ার, তারপরে হচ্ছে আপনার আ মেক্সিকোর সাথে ওয়াল, মেক্সিকোতে ডিটেনশন সেন্টার, যে ইমিগ্রেন্টরা যারা আসতেন, সেই ইমিগ্রেন্টদেরকে তাদের বাচ্চাদের কাছ থেকে সেপারেট করে ফেলা হয়েছে। তো তারপর হচ্ছে বিশ্বের যারা ডিক্টেটর আছেন, সেই ডিক্টেটরদেরকে উনি অনেকটা সাপোর্ট করেছেন, যেটা হয়তো আমেরিকার পলিসির এগেইনস্ট এ যায়। উনি প্যালেস্টাইনের ফান্ডিং বন্ধ করে দিয়েছেন। প্যালেস্টাইনের সাথে যে ইসরায়েলের যে একটা টু স্টেট সিচুয়েশন ছিল, সেটা থেকে উনি অবস্থান থেকে অনেকটা সরে এসে উনি জেরুজালেমে আমেরিকার যে এমবাসি সেটাকে স্থানান্তর করেছেন। যেটার দ্বারা প্রমাণিত হয় যে উনি ইসরায়েলের দিকে ঝুঁকে গেছেন বেশি। উনি প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে সেরকমভাবে ইন্টারেস্টেড না, যতটা আমেরিকার গত ১০০ বছরের যে পলিসি, বা গত মানে অন্তত ২য় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার যে পলিসি, সেই পলিসি থেকে উনি অনেকটাই দূরে সরে গেছেন। তো এখন যেটা দাঁড়াচ্ছে যে আম এই কাজগুলি যিনি ডোনাল্ড ট্রাম্প করেছেন, এটাকে অনেকে ধরে নিচ্ছে যে ডিভিশন, যে ওয়ার্লড ওয়াইড যে ডিভিশন, সেটা ডোনাল্ড ট্রাম্প করছেন। সেই ডিভিশন এতটাই বেড়ে দাঁড়িয়েছে যে এখন সেটা অনেকের জন্য চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে, এবং উনি আমেরিকা ফার্স্ট যে পলিসিটা অবলম্বন করছেন, সেই আমেরিকা ফার্স্ট যে পলিসি, সেই পলিসিতে থেকে কিন্তু উনি ওয়ার্লড ওয়াইড যে আমেরিকানরা যে একটা রেসপেক্ট মানুষের কাছ থেকে পেত, সেই রেসপেক্টের অবস্থান থেকে কিন্তু আমেরিকা অনেকটা সরে গিয়েছিল। কারণ আমেরিকা ফার্স্ট পলিসি করতে গিয়ে কিন্তু অনেকটা আমেরিকা অ্যালোন পলিসি উনি করে ফেলেছিলেন। তো জো বাইডেন যেহেতু উনার বয়স প্রায় 78, দীর্ঘ ৫০ বছর ধরে উনি রাজনীতি করছেন। আপনি হয়তো জানেন যে ২৯ বছর বয়সে উনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। তো যেহেতু উনি দীর্ঘ ৫০ বছরের উপরে উনি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আপনি জানেন প্রেসিডেন্ট বারাক ওবামা, যিনি একজন সফল প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার ইতিহাসে লিখিত, সেই প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে উনি দীর্ঘ ৮ বছর ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছেন। তো ওনার যে এক্সপেরিয়েন্স যেটা উনি নিয়ে আসছেন, সেটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। যে ৮ বছর ভাইস প্রেসিডেন্ট থাকার পর এট দ্য এজ অফ 78 উনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, এটা আমেরিকার ইতিহাসে দ্বিতীয় আর কেউ নাই। উনিই প্রথম। তো এবং উনি রানিং মেট হিসেবে এমন একজনকে নিয়েছেন, যেটাও আমেরিকার ইতিহাসে আর নেই। যে উনি একজন মহিলাকে নিয়েছেন ফার্স্ট, এবং সেকেন্ড সেই মহিলা একজন সাউথ এশিয়ান, এবং সেই মহিলা একজন আফ্রিকান, সেই মহিলা একজন মাইনরিটি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে। সেটা কিন্তু অ্যামেজিং যেটা উনি কাজ করেছেন। সুতরাং সব দিক থেকে তাকালে এবারের আমেরিকান নির্বাচন ইউনিক, এবং জো বাইডেন উনি প্লেটে যেটা নিয়ে এসছেন, সেগুলো কিন্তু এর আগে অন্য কেউ নিয়ে আসেনি। তো সেই দিক থেকে তাকালে আমেরিকার বিগত ৪ বছরের যে ডিভাইসিভ যে পলিসিটা ছিল,
পুরো বিশ্বের কাছে আমেরিকা যেভাবে একটা পরিচিতি পেয়েছে গত 4 বছর, সেখান থেকে কিন্তু জো বাইডেন আমেরিকাকে আবার পুনরায় অবস্থানে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। সেখানে অনেক ফরেন পলিসি চেঞ্জ হবে, ইকোনমিক পলিসি চেঞ্জ হবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমেরিকার যেসব অবস্থান ছিল সেগুলো চেঞ্জ হবে। ইরানের সাথে যে চুক্তি বারাক ওবামা করেছিলেন, যেখান থেকে ডোনাল্ড ট্রাম্প সরে এসেছিল, সেই ট্রাম্পে আমেরিকা আবার ফিরে যাবে। তারপর হচ্ছে ইমিগ্রেশন পলিসিতে অনেক চেঞ্জ হবে, সেগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। প্যান্ডেমিক, ইমিগ্রেশন, ইকোনমিক পলিসি, ইন্টারন্যাশনাল পলিসি সবকিছুতে অনেক চেঞ্জ হবে। তো জো বাইডেন যেটা আশ্বাস দিয়েছেন যে মানুষের জন্য পিস এবং হোপ, যে শান্তি এবং আশার যে বাণী উনি শোনাতে চেয়েছেন, এখন আমাদের দেখতে হবে কামিং ডেইজে উনি যখন জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করবেন, এরপর উনি কিভাবে পৃথিবীকে উনি বদলে দেওয়ার চেষ্টা করবেন, সেটা এখন আমাদের দেখার বিষয়। ধন্যবাদ সালাম ভাই। জি, ধন্যবাদ আপনাকে। তো যেটা বলা হয় যে ট্রাম্প ছিল, যুদ্ধ ছিল না, ছিল বিশৃঙ্খল কথাবার্তা। এবার আমরা কি দেখব? অস্থিতিশীল মধ্যপ্রাচ্য বা বিশ্ব কি আমরা অস্থিতিশীল দেখব? এরকম একটি কথা কিন্তু আলোচনা শোনা যায়। তো আপনি কি মনে করছেন এ বিষয়ে? জি, ধন্যবাদ সালাম ভাই। যে আপনি জানেন যে কথাটা আমাকে কালকেও একজন জিজ্ঞেস করেছে যে ট্রাম্প হচ্ছে আপনার আম ডোনাল্ড ট্রাম্প যে গত ৪ বছর উনি নতুন কোনো যুদ্ধ বাঁধাননি এবং উনি আ সিরিয়া এবং হচ্ছে আফগানিস্তান থেকে আ ই মার্কিন সৈন্যদেরকে আমেরিকাতে ফিরিয়ে নিয়ে আসার জন্যে উনি চেষ্টা করেছেন এবং সেই মার্কিন সৈন্যদের ফিরিয়ে নিয়ে আসার জন্য যে প্রসেসটা করা দরকার সেটা উনি আ করেছেন বা স্টার্ট করেছেন। তো এটা নিয়ে অনেকে খুশি। এবং এটা হয়তো একদিক থেকে ঠিক আছে যে একদিক থেকে অনেকে খুশি, স্পেশালি সিরিয়ান বা আফগানিস্তানে যারা মুসলমান আছেন তারা হয়তো হ্যাপি। বাট দিন শেষে আমেরিকার পলিসি, ইন্টারন্যাশনাল পলিসি উনি যেটা করেছেন সেটা কিন্তু আমেরিকার ইন্টারন্যাশনাল পলিসি চেঞ্জ হয় নাই। উনি শুধু নতুন কোন যুদ্ধ বাঁধাননি। সেটা ঠিক আছে। নতুন কোন যুদ্ধ হয়তো বাধতও না বিগত ৪ বছরে। কারণ আমেরিকার যেই অর্থনৈতিক অবস্থা, যে ট্রিলিয়নস অফ ডলার্স এর আমেরিকার যে ঋণ পৃথিবীর কাছে, আপনি হয়তো জানেন যে আমেরিকায় প্রায় ৩৩ কোটি মানুষের বসবাস এবং তারা পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট কনজিউমার। পৃথিবীর এমন কোন ইন্ডাস্ট্রি নাই যেটা আমেরিকাতে যেটা মোটামুটি সেল হয় না বা আমেরিকানরা যেটা কেনে না। আমেরিকার যদি আজকে কেনাকাটা বন্ধ করে দেয়, পৃথিবীর অর্থনীতির অবস্থা অত্যন্ত করুণ হয়ে যাবে। তো সেই ৩৩ কোটি মানুষের যে দেশ, যারা যারা হাই কনজিউমার, তাদের দেশ, সুতরাং তারা কিন্তু আরেকটা যুদ্ধ ওইভাবে এফোর্ড করতে পারত না। সুতরাং বিগত ৪ বছরে যে যদি রিপাবলিকানদের বদলে ডেমোক্রেটরা থাকতো, তাইলে যে যুদ্ধ বাঁধতো বা হিলারি ক্লিনটন যদি জিততো, তাইলে যে যুদ্ধ বাঁধতো, আমি কিন্তু সেটার সাথে মোটেও একমত না। হ্যাঁ, অনেকে মনে করেন যে হিলারি ক্লিনটন বা ডেমোক্রেটরা বা জো বাইডেন তারা মুখে অনেক ভালো কথা বলে, তাদের মনে হয়তো খারাপ, তারা হয়তো মনে যুদ্ধ বাঁধাতো। কিন্তু আমি যেটা আপনাকে আবারও অ্যাসিউর করছি যে আমেরিকার অর্থনীতির অবস্থা এই অবস্থানে এখন আর নাই যে তারা আরেকটা যুদ্ধ বাঁধাবে। সুতরাং সব দিক থেকে তাকালে ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে সেটা আমেরিকার পলিসির সাথে সাংঘর্ষিক। কোন দিক দিয়ে? আমেরিকার পলিসির সাথে সাংঘর্ষিক এই দিক দিয়ে যে ডোনাল্ড ট্রাম্প যেরকম ভাবে পিকেকে, যে কুর্দিশ যে ফাইটাররা আছেন যারা টার্কিশ বর্ডারে যাদের বসবাস, ইরাকের একটা অংশে যারা থাকেন, সে কুর্দিশরা হচ্ছে আমেরিকান অ্যালাই। তো তাদেরকে হুট করে কথা নেই বার্তা নেই তাদেরকে ছেড়ে দিয়ে আমেরিকা সৈন্যদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সময়, যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাড মেসেজ দিয়েছে যে আমেরিকা তার অ্যালাইদেরকে মাঝপথে ছেড়ে তারা চলে যাচ্ছে। তো এটা কিন্তু আমেরিকার রেপুটেশনের জন্য ভালো ছিল না। হ্যাঁ, আপনি বলতে পারেন মুসলমানদের পয়েন্ট অফ ভিউতে যে হ্যাঁ, টার্কিশরা কুর্দিশদেরকে পছন্দ করে না বা আইসিস কুর্দিশদেরকে পছন্দ করে না। এখন যারা আইসিসের সমর্থক বা টার্কিশ সমর্থক তাদের জন্য এটা গুড নিউজ ছিল যে আমেরিকা সৈন্য প্রত্যাহার করছে, কুর্দিশ সোলজারদের কোন হেল্প তারা করছে না। বা দিন শেষে আমেরিকা কিন্তু সে পলিসিতে অটল থাকতে পারবে না, কারণ আমেরিকা তার অ্যালাইদেরকে সাহায্য তাদের করতেই হবে। তো এখন জো বাইডেন আসার পর সেই পলিসিতে কিন্তু সেরকম একটা পরিবর্তন ওইভাবে হবে না। জো বাইডেন যেটা বলেছেন যে তিনি সৈন্য প্রত্যাহার করবেন না, কিন্তু তার মানে এই না যে নতুন কোনো যুদ্ধ বাঁধাবেন। উনি যেটা বলতে চাচ্ছেন যে আমার যারা অ্যালাই আছে মধ্যপ্রাচ্যে তাদেরকে আমি মিনিমাম সাহায্য করব, কিন্তু এট দ্য সেম টাইম জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের পলিসিতে, ফরেন পলিসিতে একটা বড় পার্থক্য হচ্ছে এই যে জো বাইডেন হিউম্যান রাইটস এর দিকে তাকাচ্ছেন ইদানিং। আপনি হয়তো বলতে পারেন যে যুদ্ধ বাঁধিয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, হ্যাঁ, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট হিউম্যান রাইটস এর দিক থেকে তাকালে জো বাইডেন কিন্তু হিউম্যান রাইটস এর কথা বলছেন যে উনি আপহোল্ড করবেন। যেরকম ইজিপ্টে ডোনাল্ড ট্রাম্প যাকে বলেছিলেন মাই ফেভারিট ডিক্টেটর, সিসিকে, যে জেনারেল সিসিকে ডোনাল্ড ট্রাম্প
বলেছেন মাই ফেভারিট ডিক্টেটর এবং তাকে সাপোর্ট দিয়েছেন। জো বাইডেন কিন্তু সেটা সাপোর্ট করবেন না। জো বাইডেন বলছেন যে আমি ইজিপ্টে আমাদের যে এইড সেটা বন্ধ করে দিব এবং ইজিপ্টে যে মানবাধিকার যে ভায়োলেশন হচ্ছে সেই জিনিসটা যাতে না হয়, সিভিল রাইটস যে ভায়োলেশন, মানবাধিকার ভায়োলেশন, হিউম্যান রাইটস ভায়োলেশন, সেই ভায়োলেশনগুলি চলতে থাকে, ইজিপ্টের সাথে আমাদের যে কূটনীতি সেগুলো বন্ধ হয়ে যাবে, ইজিপ্টকে আমাদের সাহায্য করা বন্ধ করে দিতে হবে। তো জো বাইডেনের একটা জিনিস, আরেকটা জিনিস যে সৌদি আরব যে ইয়েমেনের সাথে যে যুদ্ধটা করছে, মানবিক দিক থেকে তাকালে সেটা আনফেয়ার এবং সেটা জো বাইডেন বলছেন সে যুদ্ধে যে আমেরিকান যে সাহায্যটা হতো, আমেরিকা যে অস্ত্র দিয়ে সাহায্য করতো, সেই সাহায্যটা জো বাইডেন আর করবেন না। এবং যে যুবরাজ সালমান যে কাজগুলি করছেন সৌদি আরবের ভেতরে বা দেশের বাইরে, যেরকম টার্কিশ একটা এমবেসিতে খাশোগিকে হত্যা করা হয়েছিল এবং সেখানে যুবরাজের যেই জড়িত থাকার প্রমাণ অনেক ক্ষেত্রেই অনেকাংশেই প্রমাণিত হয়েছিল, সেটা সত্ত্বেও কিন্তু আমেরিকা সেখানে কোনো প্রেশার ক্রিয়েট করেনি। তো জো বাইডেন হয়তো সেখান থেকে সরে আসবেন, তিনি হয়তো যুবরাজ সালমানের যে কাজকর্ম যেগুলো হিউম্যান রাইটস ভায়োলেশন করছে সেই জায়গাটাতে উনি হয়তো ছাড় দেবেন না। তো ইন্টারন্যাশনালের দিকে তাকালে যে জো বাইডেন একদিক থেকে যেরকম ইরানের সাথে চুক্তিতে ফেরত যাবেন, একদিকে যেরকম সৌদি আরবকে যে সুযোগ সুবিধাটা ট্রাম্প দিয়েছিল সেটা থেকে হয়তো কিছুটা উনি সরে আসবেন, ইয়েমেনের সাথে যুদ্ধ সাপোর্ট করবেন না, তারপর হচ্ছে কাতারের উপর যে আরোপ করা হয়েছে স্যাংশন সেটা থেকে হয়তো উনি সরে আসবেন, উল্টো ইজিপ্টের উপর উনি স্যাংশন আরোপ করবেন। তো মধ্যপ্রাচ্যে কোনো কোনো ওনার যে সিদ্ধান্ত সেগুলো হয়তো মুসলমানদের ফেভারে যাবে, কোনো কোনো সিদ্ধান্ত তো মুসলমানের ফেভারে নাও যেতে পারে। এখন এটা নিয়ে কিছু করেন নেই। তবে জো বাইডেন একটা জিনিস করবেন বলেছেন যে মুসলিম যে ব্যান আমেরিকাতে বর্তমানে আছে, 13টা দেশ থেকে মুসলমানরা আমেরিকায় ভ্রমণ করতে যেতে পারে না, সেই মুসলিম ব্যানটা উনি ক্যান্সেল করবেন। তারপর হচ্ছে মানবাধিকার দিক থেকে তাকালে মেক্সিকো থেকে যে ইমিগ্রেন্টরা আমেরিকাতে এসেছিল তাদের কাছ থেকে সন্তানদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই সন্তানদেরকে সেই ইমিগ্রেন্টদের সাথে আবার পুনরায় উনি মিলিত করবেন, উনি আশ্বাস দিয়েছেন। এর মধ্যে 500 সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে প্যারেন্ট কারা? তো সেক্ষেত্রে সেই প্যারেন্টদেরকে খুঁজে বের করবেন। তারপর হচ্ছে আপনি দেখেন আমেরিকাতে যাক আমি একটা করে আমি অন্য প্রসঙ্গে আসবো, আপনি যখন আমাকে জিজ্ঞেস করবেন, আপনি যদি আমাকে ওভারঅল পুরো বিষয়টা নিয়ে আলোচনা করতে বলেন তখন আমি পুরো বিষয়টা আলোচনা করব। এখন শুধু আমি মধ্যপ্রাচ্যে ওনাদের ফরেন পলিসিটি নিয়ে আপনার সাথে আলোচনা করলাম। ধন্যবাদ সালাম ভাই। জি, ধন্যবাদ আপনাকে। তো আরেকটা বিষয় যেটি আলোচনা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে গতবার নির্বাচিত করেছে আমেরিকানরাই, এবারও বিপুল ভোট পেয়ে তিনি পরাজিত হয়েছে। তো ট্রাম্প কি সেক্ষেত্রে তাকে কি অযোগ্য বলা যায়? কারণ তিনি এত ভোট পেয়েছেন, যদিও তিনি পরাজিত হয়েছেন কিন্তু তার কিন্তু জনপ্রিয়তা বা অনেক ভোট তিনি পেয়েছেন। এই দিক বিবেচনা করে আপনি যদি একটু বিষয়টি মূল্যায়ন করেন। জি সালাম ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি হয়তো জানেন যে যুক্তরাষ্ট্রে 33 কোটি মানুষের বসবাস, তাদের মধ্যে এবার ভোট দিয়েছে আনুমানিক 23 কোটির একটু বেশি। তো ধরে নেওয়া যায় যে আনুমানিক 64% থেকে 72% লোক ভোট দিয়েছে। তো এই যে 64 থেকে 72% লোক ভোট দিয়েছে তাদের মধ্যে টোটাল ভোটের যে আমি লাস্ট যে খবরটা আমি নিয়েছি সেখানে ডোনাল্ড ট্রাম্প ভোট পেয়েছেন 47.7% এবং জো বাইডেন কিন্তু ভোট পেয়েছেন অলমোস্ট 52 থেকে 52% এর উপরে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু একটা বড় মার্জিন, প্রায় 5 থেকে 6% এর একটা গ্যাপ রয়ে গেছে, জো বাইডেন কিন্তু বেশি ভোট পেয়েছেন। আর তাছাড়া সর্বশেষ খবর অনুযায়ী জো বাইডেন ইলেকটোরাল ভোট প্রায় 290 এর কাছাকাছি পেয়েছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প 214 তে উনি ঠেকে আছেন। তো ইলেকটোরাল ভোটের দিকে যদি আপনি তাকান, ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক কম ইলেকটোরাল ভোট পেয়েছে এই বিগত বছরগুলোতে। যে ডেমোক্রেট এবং রিপাবলিকান প্রার্থীদের যে কম্পিটিশনটা হয় সেখানে কিন্তু ইলেকটোরাল ভোটের কিন্তু পার্থক্যটা কম থাকে। 2016তেও আপনি দেখেন যে হিলারি ক্লিন্টন 258 ইলেকটোরাল ভোট পেয়েছিল, সেক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছুটা ভোট বেশি পেয়ে উনি বিজয়ী হয়েছিলেন। এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প 214 ইলেকটোরাল ভোট পেয়েছেন এখন পর্যন্ত, এটা একটু বাড়বে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে সেই তুলনায় বাইডেন কিন্তু 290 এর উপরে ইলেকটোরাল ভোট অলরেডি পেয়ে গেছেন। তো সেদিক থেকে তাকালে পপুলারিটির দিক থেকে জো বাইডেন কিন্তু অনেক ভালো কাজ করেছেন। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে 47% মানুষ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে অনেকগুলি কারণ এখানে আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে রিপাবলিকান পার্টি। আপনি জানেন যে আমেরিকাতে রিপাবলিকান পার্টির সাপোর্টার অনেক বেশি। আপনি যদি 50% ডেমোক্রেট মনে করেন, 50% রিপাবলিকান। সো সেই দিক থেকে তাকালে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সবগুলো ভোটই ওনার পাওয়ার কথা। বাংলাদেশে যেরকম বিএনপি যারা করেন তারা কিন্তু বিএনপির যদি যেই প্রার্থী দ্বারা সে অযোগ্য হলেও কিন্তু তারা বিএনপির প্রার্থীকে ভোট দেন। আওয়ামী লীগের প্রার্থী তার চেয়ে অনেক বেশি যোগ্য হলেও তাকে ভোট দেন না। তেমনি ভাবে ভাইস ভার্সা, আওয়ামী লীগের লোকেরা কিন্তু শুধু আওয়ামী লীগের লোকদেরকে ভোট দেন, বিএনপির লোক বেশি যোগ্য হলেও তাদেরকে ভোট দেন না। সেই জিনিসটা আমেরিকাতেও কিন্তু এখানে প্রমাণিত সত্য যে রিপাবলিকান পার্টির লোকজন বেশিরভাগ, আমি বলবো বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। এক, দ্বিতীয় হচ্ছে
ডোনাল্ড ট্রাম্প যাতে স্বার্থ রক্ষা করেছেন, যেরকম কনজারভেটিভ যারা আছে আমেরিকাতে, কনজারভেটিভ খ্রিস্টান, কনজারভেটিভ ইহুদি, কনজারভেটিভ যারা আছেন, যেরকম হোয়াইট সুপ্রিম্যাসিস্ট যারা আছেন, সেই হোয়াইট সুপ্রিম্যাসিস্টদের ভোট উনি পেয়েছেন, কনজারভেটিভ খ্রিস্টানদের ভোট পেয়েছেন, কনজারভেটিভ ইহুদিদের ভোট পেয়েছেন, এমনকি অনেক ডেমোক্র্যাট, কনজারভেটিভ ইহুদি, কনজারভেটিভ খ্রিস্টান এবং হোয়াইট সুপ্রিম্যাসিস্ট ডেমোক্র্যাটরাও হয়তো দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। তো সুতরাং আপনি অনেকগুলি দিক, যারা হচ্ছে এন্টি ইমিগ্রেশন, যারা ইমিগ্রেশন পছন্দ করে না, তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। যারা হচ্ছে মেক্সিকানদের পছন্দ করে না, বর্ডার পছন্দ করে, তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। যারা এন্টি মুসলিম সেন্টিমেন্ট বিয়ার করে, তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। তো আমি যেটা বলবো যে যেখানে যেখানে মৌলবাদিত্ব যেটা আছে আমেরিকার ভেতরে, সমস্ত মৌলবাদীরা ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে, তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। এছাড়া যে গান লবিস্ট, যারা গান ফ্যাক্টরি যাদের আছে, যারা গান ইকোনমি পছন্দ করে এবং যেসব বড় বড় কোম্পানি ট্যাক্স কাট পছন্দ করে, যেমন ডোনাল্ড কাট বড় বড় ইন্ডাস্ট্রিদেরকে ট্যাক্স কাট দিয়েছেন, রিচ পিপলদের ট্যাক্স কাট দিয়েছেন। তো এরা যারা রিচ পিপল যারা আছে, যারা হচ্ছে আপনার প্রো ইসরায়েলি আছে, যারা জায়নিস্ট আছে, তারপরে যারা গান লবিস্ট আছে, এই লোকগুলি সবাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। এই জন্য এই বছরের শুরুর দিকে যদি আপনি ফান্ডের দিকে তাকান, ডোনাল্ড ট্রাম্পের ফান্ড ছিল ভরা, জো বাইডেনের ফান্ডে কোনো টাকা ছিল না। তো আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পকে কারা ফান্ডিং করেছে, এই গ্রুপগুলো ফান্ডিং করেছে যারা চাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক। তো এখানে অনেকগুলি কিন্তু কি প্লেয়ার আছে সালাম ভাই, সুতরাং এখানে একটা প্লেয়ার না, অনেক কি প্লেয়ার আছে, যে কারণে ভোট কিন্তু আপনি পাবেন। কিন্তু এই যে 5-6% মার্জিনে যে জো বাইডেন জিতে যাচ্ছে, এটা কিন্তু একটা ব্যাপক মার্জিন আমেরিকার জন্য। আমেরিকাতে 1% মার্জিন বা ইলেকট্রাল ভোট একটা বেশি পেয়েও যদি আপনি জিতে যান, আপনি কিন্তু জিতে গেলেন। সেই তুলনায় জো বাইডেন কিন্তু তার 270টা ভোটের দরকার ছিল, উনি 290-এর ওপর ভোট অলরেডি সিকিউর করেছেন। সেদিক থেকে তাকালে আমি মনে করি যে অনেক বেশি মানুষের ম্যান্ডেট নিয়ে কিন্তু জো বাইডেন এবং কমলা হ্যারিস ক্ষমতায় এসেছেন। ধন্যবাদ সালাম ভাই। জি ধন্যবাদ। তো যেটি বলা হয় যে ট্রাম্পের সময় অনেক বিশৃঙ্খলা, অনেক কিছু সমস্যা ছিল, কিন্তু জো বাইডেন যেভাবে কথা বলছেন বা তিনি যেভাবে তার উক্তি করছেন, ঐক্যের ডাক দিচ্ছেন, তার মাধ্যমে সারা বিশ্বময় তারা আসলে ভালো একটা পরিস্থিতি সৃষ্টি করবেন এবং বিশ্বকে সুন্দর করার জন্য, জলবায়ুর জন্য তারা পজিটিভ ভূমিকা রাখবেন। তো সেক্ষেত্রে তারা কি সেই পূর্বের জনপ্রিয়তা বা তাদের যে আধিপত্য বা তাদের যে শ্রেষ্ঠত্ব, সেটাই আসলে কতটুকু তারা বজায় রাখতে পারবেন বা কতটুকু আবার রিফাইন করতে পারবেন আর কি, সেটা আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ সালাম ভাই। আমি আপনার কাছে ছোট ছোট কয়েকটা পয়েন্ট নিয়ে আপনার সাথে আমি আসি। ছোট ছোট পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, আপনি দেখেন প্যান্ডেমিক, কোভিড-19। কোভিড-19 এর এই ব্যাপারটা আমেরিকা জানতো গত বছর ডিসেম্বর থেকেই, এবং সেইখানে যদি আমেরিকা প্রপার স্টেপ নিত, তাহলে আমেরিকা আজকে এই অবস্থানে থাকতো না। আপনি জানেন যে 2 দিন আগেও পুরো পৃথিবীর ইতিহাসে একদিনে এত বেশি কোভিড-19 কেস ধরা পড়ে নাই অন্য কোনো দেশে, যেটা আমেরিকাতে ধরা পড়েছে। একদিনে 1,03,000 লোকের কোভিড-19 ধরা পড়েছে সালাম ভাই। এটা কিন্তু আমেরিকার মতো একটা দেশের জন্য অত্যন্ত লজ্জাকর একটা ব্যাপার, যে আমেরিকার মতো দেশ, যেটা পৃথিবীর নাম্বার 1 কান্ট্রি, যেটাকে আমরা ধরে নেই সমস্ত দিক থেকে, সেই দেশে যদি হয় কোভিড-19 একদিনে 1,03,000 লোকের ধরা পড়ে, তাহলে বুঝতে হবে ওই দেশের মেডিকেল সিস্টেম একদম ডিজাস্টার হয়ে গেছে, ওই দেশে কোভিড-19 এর অবস্থা অত্যন্ত করুণ। তো এই দিকটার জন্য আমি কমপ্লিটলি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করব। উনি ব্যক্তিগতভাবে এটাকে চাইনিজ হোক্স বলেছেন বহুবার। উনি বলেছেন যে এটা আসলে সর্দি ফ্লুর চেয়ে বেশি কিছু না, এবং উনি বলেছেন মাস্ক পরার দরকার নাই। কখনো কখনো উনি এতটাই অশিক্ষিতের মতো কথা বলেছেন যে যেই জিনিস দিয়ে ডিসইনফেক্টেন্ট দিয়ে যে মারা যায় জীবাণু, সেটা খেয়ে ফেললে কি হয় কিনা, তারপরে ডেটল খেয়ে ফেললে হয় কিনা, এটসেট্রা এটসেট্রা, যে ধরনের অশিক্ষিতের মতো কথা উনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বলেছেন, যেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। তো ওনার, আমি মনে করি যে ওনার বা ওনার অ্যাডমিনিস্ট্রেশনের ভুলের কারণেই আজকে আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেছে। আজকে লক্ষ লক্ষ মানুষ এই করোনা আক্রান্ত হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, আমেরিকাতে যত মানুষ মারা গেছে, আমি মনে করি পৃথিবীর অন্য কোনো দেশে এত মানুষ মারা যায়নি, এবং আমেরিকার মেডিকেল সিস্টেম অলমোস্ট কলাপস করেছে যখন এই প্যান্ডেমিককে তারা কন্ট্রোল করতে পারেনি। তো এটার জন্য ডোনাল্ড ট্রাম্পকে সারা পৃথিবী দায়ী করছে, আমিও দায়ী করছি। অন টপ অফ দ্যাট, উনি এমন একটা সময়, সারা পৃথিবীর যেখানে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে দরকার, উনি এমন একটা সময় এসে সেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সবচেয়ে বড় ফান্ডিং হচ্ছে আমেরিকা থেকে আসে, উনি সেই ফান্ডিংটা বন্ধ করে দিয়েছেন। এখন উনি যে ফান্ডিংটা বন্ধ করে দিয়েছেন, তাহলে WHO কিন্তু সে ফুল ক্যাপাসিটি নিয়ে চলতে পারবে না উনি যদি সে ফান্ডিংটা বন্ধ করে দেন। তো এইটা উনি আরেকটা কাজ করেছেন, যেটা হয়তো বিশ্বের পক্ষে যাচ্ছে না।
তো এই যে কাজগুলি উনি করেছেন হেলথের দিকে যদি আমি তাকাই, এই কাজগুলি মোটেই ঠিক হয়নি। জো বাইডেন বলেছেন উনি এসেই ডব্লিউএইচও ফান্ডিংটা রিইনস্টেট করবেন এবং উনি প্যান্ডেমিকের জন্য যে স্টেপগুলি নেওয়া দরকার সেটা উনি যেদিন অফিসে আসবেন সেদিন থেকে ফার্স্ট ডে থেকেই উনি এই কাজগুলি করবেন। নেক্সট আমি যদি ইকোনমির দিকে তাকাই, আপনি ইকোনমির দিকে দেখেন যে উনি বড় বড় কর্পোরেশনকে হচ্ছে উনি ট্যাক্স কাট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উনি ওয়েলদি পিপলকে, যারা ধনী তাদেরকে হ্যাপি করার চেষ্টা করেছেন, বড় বড় কোম্পানিকে হ্যাপি করার চেষ্টা করেছেন। জো বাইডেন বলেছেন যে না, এই এদেরকে যে ট্যাক্স যেটা ওনাদের দেওয়ার কথা এই কোম্পানিগুলোর বা ওয়েলদি পিপলের, সেই ট্যাক্স সেই পরিমাণ আমাদের ইকোনমিতে আসতে হবে, আর নাহলে আমাদের ইকোনমি বড় ধরনের মানে সমস্যা সাফার করবে। তারপরে কনজিউমার রাইটস এর দিকে তাকান ইকোনমির আরেকটা জিনিস, যে তারা কনজিউমার যে প্রোটেকশন সেটা ডোনাল্ড ট্রাম্পের সময় সেটাকে অনেকটা উইক করে ফেলা হয়েছে, দুর্বল করে ফেলা হয়েছে। অনেক রুলস এবং রেগুলেশনস সেগুলাকে অনেক চেঞ্জ করা হয়েছে, যেগুলো হয়েছে যে জো বাইডেন বলেছেন যে উনি কনজিউমার প্রোটেকশন উনি আবার ফিরিয়ে আনবেন। কনজিউমার প্রোটেকশন যদি না থাকে, কনজিউমাররা যদি মার্কেটে না থাকেন, মার্কেটে যদি কেনা বেচা না হয়, তাহলে ইকোনমি কিন্তু চলবে না, ইকোনমি ধ্বংসের দিকে ধাবিত হয়ে যাবে, আরেকটা রিসেশনের দিকে ধাবিত হবে। সেখান থেকে জো বাইডেন উঠে নিয়ে আসবে। আপনি এবার এনভায়রনমেন্টের দিকে তাকান, যে ক্লাইমেট, যে একটা ক্লাইমেট চুক্তি প্যারিসে হয়েছিল সেখান থেকে যে ডোনাল্ড ট্রাম্প সরে এসেছেন, উনি বলতে চাচ্ছেন এগুলো সব চাইনিজ হোক্স, ক্লাইমেটের কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ অলরাইট। তো উনি যে একটা, ওই যে আবারও বলবো, উনি অশিক্ষিতের মতো একটা আচরণ করেছেন এখানে। তো উনি অনেক সময় উনি কথা শোনেন না, উনি ওনার অ্যাডমিনিস্ট্রেশনের কথা শোনেন না, উনি ওনার অ্যাডভাইজারদের কথা শোনেন না, এবং ওনার মানে আমার মনে হয় যে এমন একটা সময় হয়েছে যে উনি গত 4 বছরে আপ টু 80 থেকে 90% ওনার স্টাফদেরকে উনি ফায়ার করেছেন। উনি কারো কথা পছন্দ না হলে ফায়ার করেন, আরেকজনকে নিয়োগ দেন। তো এরকম করে উনি দেখা যায় 80 থেকে 90% ওনার স্টাফ চেঞ্জ হয়েছে গত 4 বছরে। তো উনি অ্যাডভাইজারদের কথা শোনেন না, উনি যেটা ভালো মনে করেন সেটা করেন। তো উনি এই যে এনভায়রনমেন্ট, যে ক্লাইমেট চুক্তি থেকে উনি সরে আসছেন পৃথিবীর নাম্বার 1 কান্ট্রি হয়ে, সেটা কিন্তু পৃথিবীর জন্য ভালো একটা কাজ ছিল না। তো জো বাইডেন বলেছেন উনি অফিসে এসেই উনি সেই ক্লাইমেট চুক্তিতে উনি ফিরে যাবেন। তারপর হচ্ছে আপনি যদি তাকান ইন্টারন্যাশনাল রিলেশনের দিকে, যদি আপনি তাকান, সেই ইন্টারন্যাশনাল রিলেশনের অবস্থা অত্যন্ত করুণ করে ফেলেছিল জো বাইডেন, সরি ডোনাল্ড ট্রাম্প। সে হইতেছে আপনার, যেটা আমি একটু আগে আপনাকে একটা হিন্ট দিয়েছি, যে গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন ইসরায়েলের প্রতিষ্ঠা হয় তখন থেকেই কিন্তু আমেরিকার একটা পলিসি ছিল টু স্টেট পলিসি, যে প্যালেস্টিনিয়ান এবং ইসরায়েলিরা পাশাপাশি থাকবে, এবং প্যালেস্টিনিয়ানদেরকে ইউনাইটেড স্টেটস এর পক্ষ থেকে একটা বড় এইড দেয়া হতো তাদের সাফারিংস এর জন্য। তো সেই এইড কিন্তু ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে ইসরায়েলের যে দখল সেটাকে কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক বিশ্ব স্বীকৃতি দেয়নি, আমেরিকাও স্বীকৃতি দেয়নি, কারণ এটা স্বীকৃতি দিলে টু স্টেট সিচুয়েশন থেকে কিন্তু মানুষ সরে আসে। ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র জেরুজালেমকে স্বীকৃতিই দেননি, উনি আমেরিকান এমবেসিকে উনি জেরুজালেমে উনি শিফট করেছেন, যার দ্বারা কিন্তু উনি ইসরায়েলকে একটা বড় ধরনের আপার হ্যান্ড উনি দিয়েছেন, এবং ইসরায়েল কিন্তু এরপর থেকে প্যালেস্টিনিয়ানদের বাড়িঘর দখল করে সেখানে কিন্তু বসতি স্থাপন করেছে অনেকবার, সেখানে কিন্তু আমেরিকা কিচ্ছু বলেনি। বারাক ওবামার সময় কিন্তু বারাক ওবামা বারবার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে, যখনই প্যালেস্টিনিয়ানদের বসতি দখল করে ইসরায়েলিরা বাসাবাড়ি বানাতো, বসতি স্থাপন করতো, আমেরিকা কিন্তু তাদেরকে বারবার না করেছে, চেক দিয়ে রেখেছে। ডোনাল্ড ট্রাম্পের সময় সেটা আনচেকড ছিল, এবং প্যালেস্টিনিয়ানদের উপরে অত্যাচার কিন্তু বেড়ে গিয়েছিল। সেই অবস্থান থেকে জো বাইডেন কিন্তু ফিরে আসবেন। তারপরে ইন্টারন্যাশনালি দেখেন ইরানের সাথে একটা চুক্তি বারাক ওবামার গভর্নমেন্ট করেছিলেন, যেখানে জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ইরানের সাথে এই চুক্তিটা করাতে পৃথিবীর উপকারটা কি, যে ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না, তাহলে ইরানের উপর থেকে কিছু স্যাংশন পৃথিবীর লোকজন, পৃথিবীর বিভিন্ন দেশ তুলে নিয়ে যাবে। তো সেই যে একটা চুক্তি, ইরানকে সারা পৃথিবীর সামনে নিয়ে আসা, সারা পৃথিবীর সাথে পরিচিত করিয়ে দেয়া বা স্যাংশন তুলে নিয়ে আসা, দীর্ঘ 20-30 বছরের যে স্যাংশন বা 40 বছরের যে স্যাংশন, সেখান থেকে ইরানিয়ানদের জীবনযাপন মানে ভালো হয়ে যাওয়ার একটা সুযোগ, সেই সুযোগ থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাদেরকে বঞ্চিত করেছে। সেই চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে ফিরিয়ে নিয়ে আসছে। জো বাইডেন বলেছেন উনি আবারও সেই চুক্তিতে ফিরে যাবেন, কিন্তু এটার জন্য হয়তো ইরান একটা কম্পেনসেশন চাইতে পারে। তারপরে মিডল ইস্টের দিকে তাকান, উনি অনেক অ্যালাইদেরকে, ওনার যে আমেরিকার যে অ্যালাইস যারা আছে তাদেরকে উনি মাঝপথে হুট করে ফেলে উনি চলে যাওয়ার চেষ্টা করেছেন, জো বাইডেন সেখানে ফিরে আসবেন। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল পলিসিতে অনেক জায়গায় হচ্ছে অনেক ডিকটেটরদেরকে, যেমন ইজিপ্টের ডিকটেটরকে ডোনাল্ড ট্রাম্প সাপোর্ট করেছেন। তারপর হচ্ছে আপনার সৌদি আরবের যুবরাজের অনেক কাজ যেটা হয়তো বিশ্ববাসী পছন্দ করছে না, সেটাকে উনি সাপোর্ট করেছেন। তারপর ইয়েমেনের যুদ্ধ উনি সাপোর্ট শুধু করেননি নেই, সেখানে উনি অস্ত্র দিয়েছেন সৌদি আরবকে। তারপর হচ্ছে আপনার মিডল ইস্টের কাতারকে একঘরে করে ফেলা হয়েছে, সেটা অনেকে ধারণা করছেন যে ডোনাল্ড ট্রাম্পের কথার দ্বারাই সেটা করা হয়েছে। কাতারকে একদম একঘরে করে ফেলা হয়েছে। তারপরে আপনার টার্কির সাথে যে সম্পর্কের অবনতি, এগুলো অনেক ক্ষেত্রে অনেকাংশে হয়েছে। তারপর ওনার সময়, ডোনাল্ড ট্রাম্পের সময় রাশিয়া
আবারও পুরো বিশ্বের ম্যাপে ফেরত এসছে। রাশিয়া কিন্তু সিরিয়াতে গিয়ে যুদ্ধ করে মানে যেটা আমেরিকার অবস্থান ছিল না বলেই রাশিয়া ওখানে গিয়ে কিন্তু যুদ্ধ করে সারা বিশ্বের সামনে কিন্তু তাদের আবারও মানে হারিয়ে যাওয়া যেই সুনাম সেটা কিন্তু আবার ফিরে আনার চেষ্টা করছে রাশিয়া, যে না আমরা এখন সুপার পাওয়ার হিসেবে পৃথিবীতে বেঁচে আছি। তো এই যে ইন্টারন্যাশনাল যে পলিসি, সেখান থেকে কিন্তু সেখানে অনেক ধরনের সমস্যা ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের সময় তৈরি হয়েছিল, সেখান থেকে জো বাইডেন আবার ফিরে আসবেন। ইন্টারন্যাশনালি স্পিকিং আপনি দেখেন 13টা মুসলমান দেশ থেকে লোকজন ভিজিট করতে পারবে না। গতকালকে আমি পড়লাম যে একজন মা তার 2 বছর বয়সী বাচ্চা আমেরিকান সিটিজেন, আপনি হয়তো জানেন যে আমেরিকায় যারা জন্মগ্রহণ করে তারা আমেরিকার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো সুতরাং আপনি যদি আমেরিকাতে ভিজিট করতে যান কয়েক মাসের জন্য, সেখানে যদি আপনার বেবি হয়, সেই বেবি আমেরিকান সিটিজেন হবে, আপনি হবেন না। তো সেরকম একটা সিচুয়েশনে দেখা গেছে যে 2 বছর বয়সী বাচ্চা আমেরিকান সিটিজেন, তার মা হয়তো আমেরিকান সিটিজেন না এবং একটা আরব দেশের সে সিটিজেন, সে তার 2 বছর বয়সী বাচ্চার সাথে দেখা করতে পারছে না এই 13 দেশের উপর ব্যান থাকার কারণে। সুতরাং এই যে অমানবিক যে কাজগুলি ডোনাল্ড ট্রাম্প করেছে, তারপরে হচ্ছে আপনার যে মেক্সিকান ডিটেনশন সেন্টার যেটা তৈরি করেছে, লক্ষ লক্ষ লোককে যারা ইমিগ্রেন্ট তাদেরকে সে সেপারেট করে দিয়েছে তাদের বাচ্চাদের কাছ থেকে। এবং আরো সবচেয়ে বেশি খারাপ যে কাজটা উনি করেছেন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রায় 11 মিলিয়ন 1,10,00,000-এর মতো অবৈধ লোক যুক্তরাষ্ট্রে থাকেন। যুক্তরাষ্ট্রের সমস্ত সরকারই জানে যে তারা অবৈধ, কিন্তু তারপরে যেহেতু কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর ধরে ওই দেশে থাকছে, যুক্তরাষ্ট্র তাদেরকে দেশ থেকে বের করে দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের আরেকটা লাভ হচ্ছে যে এই লোকগুলি যেহেতু অবৈধ, তারা অনেক কম পয়সায় $5, $4, $3 ঘন্টায় তারা কাজ করে, যেটা যুক্তরাষ্ট্রের ইকোনমির জন্য বিশাল একটা সাপোর্ট। তো এই যে 11 মিলিয়ন লোক, সেই লোকগুলিকে ডোনাল্ড ট্রাম্প এদেরকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন। অনেককে ভেনেজুয়েলা, তারপর হচ্ছে অনেক দেশ থেকে যারা আমেরিকান সাপোর্টার, তারা যারা আমেরিকাতে ইমিগ্রেশনের জন্য এসছে, রিফিউজি স্ট্যাটাসের জন্য এসছে, তাদের সবাইকে কিন্তু ডিপোর্ট করে দেওয়া হচ্ছে বা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের সময়। এবং ইমিগ্রেশন অথরিটিকে উনি এমন একটা শক্তি দিয়েছিলেন যে তারা যাকে তাকে ইচ্ছা অ্যারেস্ট করে ডিপোর্ট করে দিতে পারতো, যাকে তাকে ইচ্ছা ডিটেনশন সেন্টার নিয়ে যেতে পারতো। জো বাইডেন বলেছেন যে উনি এগুলো থেকে ফিরে আসবেন, এবং শুধু তাই নয়, উনি ডিটেনশন সেন্টারে বাচ্চাদের এবং বাপ-মাদের একত্রিত করবেন, এবং 13 ইসলামিক দেশ থেকে যে ব্যান সেটাকে উনি উইথড্র করবেন, এবং 11 মিলিয়ন যে ইমিগ্রেন্ট যারা অবৈধভাবে আমেরিকাতে থাকে, সেই 11 মিলিয়ন ইমিগ্রেন্টদেরকে ইমিগ্রেশন মানে সিটিজেনশিপ পাওয়ার জন্য একটা পাথওয়ে উনি তৈরি করে দেবেন। তাদেরকে ডিপোর্ট তো করা হবেই না, উল্টা 11 মিলিয়ন লোককে উনি পাথওয়ে তৈরি করে দেবেন। সুতরাং ইন্টারন্যাশনালি এই জিনিসগুলো যদি আপনি তাকান, জো বাইডেনের পলিসি কিন্তু মাচ বেটার। এবং সারা বিশ্বের সিভিল রাইটস এর দিকে যদি তাকান, ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেনের যে চিন্তাধারা সেটা কিন্তু অনেক ডিফারেন্ট। জো বাইডেন চিন্তা করছেন যে ডিকটেটর না, আমাকে সাপোর্ট করতে হবে হিউম্যান রাইটস কে। হিউম্যান রাইটস যেখানে ভায়োলেশন হচ্ছে সেখানে আমি ডিকটেটরকে সাপোর্ট করতে পারবো না। তো এই অবস্থান থেকে কিন্তু ফিরে আসছেন। তো এই যে ব্যাপারগুলি, এগুলি সামান্য কিছু আপনার সাথে আলোচনা করলাম। আরো যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমি ছোট ছোট কয়েকটা পয়েন্ট আপনার সাথে আলোচনা করলাম যে জো বাইডেন কিভাবে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন তার থেকে যে কিভাবে একটু বেটার কাজ করবেন বলে সারা বিশ্ব আশা করছে। আরেকটা জিনিস আপনি চিন্তা করেন যে উনি রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন একজন সাউথ এশিয়ান আফ্রিকান একজন মহিলাকে, যেটা পৃথিবীতে এর আগে কখনো হয়নি। সুতরাং একজন সাউথ এশিয়ান আফ্রিকান একজন মহিলা, যে কমলা হ্যারিস, ওনার মা ছিলেন ভারতের কেরালা রাজ্যের, যিনি 19 বছর বয়সে 1958 সালে আমেরিকাতে ইমিগ্রেন্ট হয়ে গিয়েছিলেন। উনি সেখানে পিএইচডি করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। এবং কমলা হ্যারিসের বাবা জামাইকা থেকে এসেছেন, উনিও একজন পিএইচডি হোল্ডার এবং আমেরিকাতে শিক্ষকতা করতেন। উনি মারা গেছেন, কমলা হ্যারিসের বাবা মা দুজনই মারা গেছেন। তো এই যে কমলা হ্যারিসকে, উনি একজন সাউথ এশিয়ার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছেন, আফ্রিকার জামাইকাকে রিপ্রেজেন্ট করছেন, এবং উনি যেহেতু আমেরিকাতে পোর্টল্যান্ডে ওনার জন্ম হয়েছে, উনি আমেরিকাকে রিপ্রেজেন্ট করছেন এবং হাইলি কোয়ালিফাইড একজন মানুষ। উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন ক্যালিফোর্নিয়ার, এবং উনি হাইলি কোয়ালিফাইড একজন মানুষ। তাকে সর্বপ্রথম মহিলা একজন ভাইস প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে বানানোতে এটা কিন্তু একজন হিস্ট্রি তৈরি করেছে। এবং আমরা আশা করছি যে উনি মহিলা, শিশু, ইমিগ্রেন্ট সবার জন্য কিন্তু এই কমলা হ্যারিস ওনাদের যে পলিসি, সে পলিসিতে উনি অনেক পরিবর্তন আনবেন এবং মানুষের বেটারমেন্টের জন্য, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য হোল ইউনিভার্স, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড ওনারা কাজ করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সালাম ভাই। জি ধন্যবাদ। আমরা সুন্দর আলোচনা শুনলাম। তো আরেকটু বিষয় আমরা একটু আপনার কাছে বিশ্লেষণ শুনবো যে এর মাধ্যমে আসলে বাইডেনের যে কথাগুলো বা তার যে টেন্ডেন্সি বা তার যে স্বপ্ন, সেই বিষয়গুলো আপনি আলোচনা করলেন। তো এর মাধ্যমে আমাদের বাংলাদেশ আসলে এখন যেভাবে আছে
তাদের মাধ্যমে আমরা কতটুকু বাংলাদেশ উপকৃত হতে পারি এই বাইডেনের সরকারের মাধ্যমে, বা পৃথিবীর অন্যান্য দেশগুলো আসলে কতটুকু পজিটিভ হবে তাদের মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশের বিষয়টা যদি আপনি একটু আলোচনা করেন। জি, ধন্যবাদ সালাম ভাই। বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য খুব একটা বেশি পরিবর্তন হবে বলে আমি মনে করি না। যেহেতু যে ১৩ টা দেশের জন্য যে ব্যান ছিল সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছিল না। সুতরাং বাংলাদেশী মানুষদের জন্য যাতায়াতের কোন রকম রেস্ট্রিকশন ওইভাবে ছিল না। বাংলাদেশের যে এক্সপোর্ট ইম্পোর্ট সেটারও খুব বেশি একটা পরিবর্তন ডোনাল্ড ট্রাম্পের সময়ে হয়নি। সুতরাং বাংলাদেশ বিষয়ে আমেরিকার যে পলিসি আগে যেটা ছিল এখনো সেটাই বলবৎ থাকবে বলে আমি বিশ্বাস করি। তবে যদি বাংলাদেশে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, প্রমাণিত হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, সেটা হয়তো জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে সেটার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের উপরে প্রেশার আসবে বলে ধারণা করা হচ্ছে। তো এটা ছাড়া বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট বলেন, বাংলাদেশের ফরেন পলিসি বলেন, বাংলাদেশের মানুষের আমেরিকাতে যাতায়াত বলেন, এই দিক থেকে আমি মনে করি না কোনো পরিবর্তন ওইভাবে আসবে। তবে জো বাইডেনের সময়ে মুসলিম ইমিগ্রেশন হয়তো একটু বাড়তে পারে। মুসলিমদের চলাচলে যে একটা বাধা ছিল বা একটা একটা শঙ্কা ছিল সেটা থেকে হয়তো একটু দূরে আসবে। তা আমি মনে করি জো বাইডেনের সময়টায় আমাদের জন্য খুব একটা নতুন করে কোনো সমস্যার উদ্রেক হবে বলে আমি মনে করি না। এবং বাংলাদেশের বরঞ্চ যদি বাংলাদেশ সরকার ওনার সাথে কমিউনিকেট করে কোনো রকমের যদি এক্সপোর্টের কোনো রকমের যদিও আমরা মিডল ইনকাম কান্ট্রিতে চলে গেছি এখন ফরচুনেটলি যে এটা গুড, বাট আনফরচুনেটলি আমরা নতুন কোনো রকমের যে ছাড় আমরা হয়তো পাবো না উন্নত বিশ্ব থেকে। তো সব দিক থেকে তাকালে আমি মনে করি বাংলাদেশের জন্য তেমন কোনো পলিসি চেঞ্জ ওইভাবে হবে না। সালাম ভাই, থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ মোল্লা রাশিদুল হক ভাই, আপনি অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়ে আমাদের নতুন মাত্রা অনুষ্ঠানে সুন্দর কথামালা উপহার দিয়েছেন। আমাদের দেশে বিদেশে যারা এই অনুষ্ঠানটি এতক্ষণ উপভোগ করলেন এবং পরেও যারা দেখবেন, সকলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ সালাম ভাই, ধন্যবাদ আপনাকে অনেক জানাচ্ছি। ধন্যবাদ। বাংলা টিভি ৭১কে অনেক ধন্যবাদ। বাদল ভাইকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন আমাদের প্রিয় অনুষ্ঠান নতুন মাত্রা, এবং আমাদের অস্ট্রেলিয়ায় প্রবাসী আমাদের বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশ্লেষক জনাব মোল্লা রাশিদুল হক, তিনি অনেক সুন্দর কথামালা আমাদের উপহার দিলেন। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা টিভি